আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের ষষ্ঠ অধ্যায় ৩ নম্বর পর্ব মৃত্তিকার স্তর এবং মৃত্তিকার পরিলেখ অর্থাৎ সয়েল হরাইজন অ্যান্ড সয়েল প্রোফাইল। দেখো, প্রথমে রয়েছে সয়েল প্রোফাইল, তারপরে রয়েছে সয়েল হরাইজন, বাট আমি আগে এখানে সয়েল হরাইজনটা বলবো। দেখি সংজ্ঞাটা কি লেখা আছে। বলছে মৃত্তিকার গঠন প্রক্রিয়া সমূহের প্রভাবে মৃত্তিকার মধ্যে অনুভূমিকভাবে অর্থাৎ হরাইজন্টালি বিস্তৃত একাধিক পাতলা অথচ সুস্পষ্টভাবে বিভাজিত অংশ সৃষ্টি হয়, যাকে বলা হচ্ছে মৃত্তিকার স্তর বা সয়েল হরাইজন। এখানে দেখো, ছবিটা দেখো, দেখানো আছে যে কিভাবে একাধিক পাতলা পাতলা অথচ সুস্পষ্ট বিভাজিত অংশ রয়েছে, যেটা কিনা বলছে মৃত্তিকার স্তর বা হরাইজন। এবার উপরে দেখো লেখা আছে সয়েল প্রোফাইল। ঠিক আছে, সয়েল প্রোফাইলটা কি বলছে? একটি আদর্শ বা পরিণত মৃত্তিকাকে ভূপৃষ্ঠ থেকে ক্রমশ নিচের দিকে, মানে মূল শিলা বা আদি যে শিলাস্তর পর্যন্ত লম্বভাবে যদি ছেদ করা হয়, এখানে বলা হয়েছে অনুভূমিকভাবে বিস্তৃত স্তরগুলোকে বলা হচ্ছে। আর এখানে বলছে যদি লম্বা করে যদি ছেদ করে নেওয়া হয় এরকম করে, তাহলে আমরা কি দেখতে পাবো? ভূপৃষ্ঠের একদম সমান্তরালে দেখা যাবে সুনির্দিষ্ট গ্রথন, গঠন, রং, রাসায়নিক এবং ভৌত ধর্ম বিশিষ্ট কয়েকটি স্তর দেখা যাবে। আচ্ছা, এই গ্রথন, গঠন, রং, এই যে কথাগুলো বলা হচ্ছে, যেগুলো কিন্তু সবই মৃত্তিকার ধর্ম, সেগুলো পরে পড়বো, একদম পরে। আজকে যেগুলো পড়বো সেটা হচ্ছে এই যে এ বি সি স্তর, এই কথাগুলো বললো সেই সম্পর্কে। আচ্ছা, তাহলে এই যে গোটা ব্যাপারটা বলা হলো, এটাই বলা হচ্ছে মৃত্তিকার পরিলেখ বা সয়েল প্রোফাইল। তাহলে মনে রাখতে হবে যে মৃত্তিকাকে যদি ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে নিচের দিকে মূল শিলা অবধি লম্বভাবে যদি ছেদ করি, তাহলে আমরা মৃত্তিকার মধ্যে এই এ বি সি এরকম একটা স্তর দেখতে পাবো। তবে এই যে গঠন এই কথাগুলো যেগুলো বলা আছে, এই যে ধর্মগুলো, এগুলো মৃত্তিকা বিশেষে চেঞ্জেবল হবে। ঠিক আছে, কিন্তু স্তরগুলো মোটামুটি প্রত্যেকটা মৃত্তিকার ক্ষেত্রেই দেখা যাবে একই রকম স্তর দেখতে পাওয়া যায়, যাকে বলা হচ্ছে সয়েল প্রোফাইল। ঠিক আছে, চলো দেখে নি ছবিটা পরেরটা, সয়েল প্রোফাইল। এই দেখো সয়েল লেয়ার্স, এটাই হলো সয়েলের প্রোফাইলটা, মানে কেমন হয় মোটামুটি একটা ধারণা দেওয়া হলো। দেখা একদম উপরের স্তরে রয়েছে অর্গ্যানিক, মানে কি জৈব। তারপরটা দেখো কি বলছে, সারফেস, এ স্তর। তারপরটা বি সাবসয়েল, উপ মৃত্তিকা স্তর। তারপরে দেখো রয়েছে সি, একদম নিচের দিকে স্তর, যাকে এখানে বলছে প্যারেন্ট রক, মানে জনক শিলা বা আদি শিলা। তারপরে একদম বেড রক, যেটা কিনা কোনো রকমভাবে আবহবিকারগ্রস্ত হয় না, সেই জায়গাটা। তাহলে এই হচ্ছে সমস্ত লেয়ারগুলো, এবং এর মধ্যে কিছু সাব লেয়ার্স আছে, সেইগুলো আস্তে আস্তে পড়বো। তাহলে এটা বোঝা গেল কীভাবে তৈরি হচ্ছে সয়েলের লেয়ার বা সয়েল প্রোফাইল। চলো দেখে নিই এরপরে কী রয়েছে। এরপরে দেখো এই এক একটা যে স্তর বলা হলো, প্রত্যেকটা স্তরে এবারে যে বিভাগগুলো সেইগুলো পড়তে থাকবো। প্রথমটা হচ্ছে কি জৈব পদার্থের সঞ্চয় স্তর বা ও স্তর, বা বলা যায় এটাকে A0 স্তর, দুরকম নামই হয়। আর কি বলছে, মৃত্তিকার সর্বোচ্চ স্তরে অবস্থিত জৈব পদার্থের সমৃদ্ধ একদম এই স্তরটি AO স্তর নামে পরিচিত। ঠিক আছে, এবার দেখো বৈশিষ্ট্য অনুসারে একে আবার উপস্তরে ভাগ করেছে। প্রথমটা হচ্ছে O1 বা A00, এই হলো প্রথম স্তরটার নামকরণ, একদম টপ মোস্ট লেয়ার, যেখানে কিনা উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ সেটা কোনোরকম পরিবর্তন অবস্থায় থাকে না, জাস্ট একদম যেমন ছিল সেইভাবে অপরিবর্তিত অবস্থায় জমে থাকে, জাস্ট সেই জায়গাটাকে বলা হচ্ছে A00 স্তর বা বা O1 এই স্তরটা।
এটাই হলো জৈব পদার্থের মূল প্রকৃতি বা উৎস। ঠিক আছে, এই স্তরের গভীরতা 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত হয়। আর এই স্তরের ক্ষেত্রে দেখা যায় এর প্রকৃতি নির্ভর করে কার উপরে? নিশ্চয়ই স্বাভাবিক উদ্ভিদের উপরে, কেননা যেমন উদ্ভিদের বৈশিষ্ট্য হবে, মাটির রং একদম উপরেরটার তেমনই হবে। আর যেখানে খুব বনাঞ্চল হবে সেইখানে এই স্তরের মধ্যে সঞ্চিত থাকে শুকনো পাতা, উদ্ভিদের অন্যান্য অংশ। যেখানে বনভূমি বেশি গভীর হবে সেখানে তো উদ্ভিদের পরিমাণটাই বেশি হবে এই সব। আর তৃণাঞ্চল মানে যেখানে ঘাস পাতা হয় সেখানে ঘাসের আচ্ছাদনই বেশি দেখতে পাওয়া যায়। তাহলে এই হয়ে গেল O1। ঠিক আছে, এবার দেখি O2 স্তর বা A0। আগেরটা ছিল A00, এটা হলো A0। দেখো কি বলছে, তাহলে O1 বা A00 স্তরের ঠিক নিচেই এই স্তরটা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাওয়া যায় যে উপরের যে জৈব পদার্থগুলো সেটা কিছুটা পচে যাচ্ছে, সেই অবস্থায় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে দেখা যায় যে পচে যাওয়া অংশটা একদম ওখানে বিশ্লেষিত হতে শুরু করে। তাই সেখানে দেখা যায় যে হিউমাস সঞ্চয় ঘটেছে। বোঝা গেল? H ফর হিউমাস। তাই বনাঞ্চলের ক্ষেত্রে মৃত্তিকার এই স্তরটাকে বলা হয় H লেয়ার। ঠিক আছে, কেননা সেখানে হিউমাসের পরিমাণটা খুব বেশি হয় আর কালো রঙের হিউমাসে পরিণত হয়। ঠিক আছে, এবার দেখি এই স্তরের কথা কি বলছে। এই স্তরের ঠিক উপরে অবস্থান করে F, তার মানে H এর উপরে কি অবস্থান করে? F, যা কিনা লিফ লিটার দ্বারা গঠিত। সোজা কথা, যেখানে পাতাগুলো পড়ছে মৃত্তিকার ঠিক উপরে সেটা হলো F, আর যেখানে পাতাগুলো একটু অনেকদিন ধরে পচতে নিচের দিকটা, সেই জায়গাটা হচ্ছে হিউমাস তৈরি হয় H হলো। এবার দেখো কি বলছে, সরলবর্গীয় অরণ্য অঞ্চলের মাটির জৈব পদার্থে বিশ্লেষিত স্তরকে বলা হয় ডাফ, আর পর্ণমোচী বৃক্ষের অরণ্যের অঞ্চলের যে অনুরূপ মৃত্তিকা স্তর তাকে বলা হচ্ছে মূল। ইংলিশ নামগুলোই মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে তাহলে 2-3খানা শর্ট কোশ্চেন পাওয়া গেল। প্রথমটা হচ্ছে এই স্তর বা হিউমাস কাকে বলছে, তারপরে F স্তর কোনটা, তারপরে হচ্ছে সরলবর্গীয় অরণ্য অঞ্চলের মৃত্তিকার জৈব পদার্থের যে বিশ্লেষিত স্তর তাকে কী বলা হচ্ছে, এবং তারপরে হচ্ছে পর্ণমোচী বৃক্ষের অরণ্য অঞ্চলের যে মৃত্তিকা স্তর তাকে কী বলা হচ্ছে। তার মানে এই লেয়ার সম্পর্কে আমরা ডিটেলস জানলাম, তার সাথে আমরা কিছু MCQ জেনে নিলাম। ঠিক আছে, এবার দেখি, দেখো ও হরাইজনটা বোঝা যাচ্ছে কোন জায়গাটা বোঝানো হচ্ছে? এই যে উপরের একদম টপ মোস্ট লেয়ারটা, একদম উপরটা তাহলে কি হবে? একদম সবুজ গ্রিনারি যে জায়গাটা দেখা যাচ্ছে সেখানটা হবে O1। তার ঠিক নিচেই যে কালচে দেখা যাচ্ছে এইটা হবে O2। বোঝা গেল? তারপরে এইটা কিন্তু আলাদা, এটা কিন্তু কিছু না, কিন্তু এই জায়গাটা বোঝানো যাচ্ছে যে এইখানে হবে O2 আর এইখানটা হবে O1। ওকে, এবার দেখি নেক্সট এ স্তর। এ স্তরটা কি? মিনারেল হরাইজন, তার মানে এখানে সমস্ত খনিজ পদার্থগুলো সঞ্চিত হতে থাকে। দেখি কোন জায়গাটা মনে হচ্ছে? এই জায়গাটা একটু অ্যাশ কালার দেখা যাচ্ছে এইখানটা। দেখো কি বলছে, এই স্তর গোষ্ঠী মূলত খনিজ পদার্থের স্তর। এই স্তর থেকে ধৌত প্রক্রিয়া মৃত্তিকার সূক্ষ্ম যে কাদা কণাগুলো থাকে তারা সবাই অপসারিত হয়ে যায়, তাই একে অ্যালুভিয়াল স্তর বলা হয়। অ্যালুভিয়াল কথাটা মনে আছে নিশ্চয়ই। এবং এই স্তরটা আবার কিছু উপস্তরেও বিভক্ত, যেমন A1, A2 আর A3 পরের পৃষ্ঠায় আছে। আচ্ছা, এই স্তরের গভীরতা কিন্তু জলবায়ু ভেদে বিভিন্ন হয়। মরুপ্রায় অঞ্চলে দেখো সেখানে হবে 6 থেকে 8 ইঞ্চি, আর নাতিশীতোষ্ণ অঞ্চলে 15 থেকে 16 ইঞ্চি। যেহেতু এখানে আর্দ্রতা মানে সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি, তাদের সেইখানে গাছপালা বেশি, তাই গভীরতাটাও বেশি হবে খনিজ স্তরের। আর মরুপ্রায় অঞ্চল মানে তো বোঝা যাচ্ছে কেমন হতে পারে, তাই সেখানে এটা 6 থেকে 8 ইঞ্চি মাত্র মিনারেল হরাইজনটা। দেখি প্রথম উপস্তরটা কি বলছে, A1 স্তর। এটা একদম সর্বোচ্চ
উপরের টপ মোস্ট লেয়ারটা, মানে এ স্তরের সর্বোচ্চ স্তর হচ্ছে A1। এই স্তরের উপরিতল কি ছিল? হিউমাস ছিল, তাই এই স্তরটাও একটু গাঢ় রঙের হয়। এবার A2, এটাতে হচ্ছে বেশিরভাগ কাদা কণা থাকে, অ্যালুমিনিয়াম থাকে, আয়রন অক্সাইড থাকে, তারা সবাই আস্তে আস্তে অপসারিত হয়ে যায়, তাই এখানে দেখা যায় সিলিকাটা মেনলি দেখতে পাওয়া যায়। এই স্তর থেকে হিউমাস, আয়রন অক্সাইড সবাই অপসারিত হয়ে যায়, তাই এই রঙটা হয় একটু ধূসর বা ছাই রঙের। ছবিটা দেখলেই বোঝা যাচ্ছিল যে কেমন ধূসর বা ছাই রং টাইপের দেখতে লাগছে। ঠিক আছে, এবার দেখি এরপরে কি আছে। দেখো এই যে জায়গাটা দেখো, আমরা তাহলে কোথায় কতদূর পড়লাম একটু দেখি। আমরা পড়লাম A00, A0 বা এটাকে বলা যায় O1, এটাকে বলা যায় O2, তারপরে পড়লাম A1, A2, এরপরে পড়ব A3। আচ্ছা, তার আগে দেখা যাচ্ছে জোন অফ কি বলছে এলুভিয়েশন বা এলুভিয়েটেড স্তর হচ্ছে এই জায়গাটা, তাই তো, মানে টোটাল খনিজ স্তরটাই হচ্ছে এলুভিয়েশন। এবং তার ঠিক নিচে দেখো দেখা যাচ্ছে B1, 2, 3, তার মানে বি স্তরে তিনটা উপস্তর আছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে ইলুভিয়েশন। ঠিক আছে, আর এই যে দুটো মিলিয়ে মানে A আর B মিলিয়ে তৈরি হয় সোলাম। ঠিক আছে, বাংলায় বলা হয় সোলাম। ওকে, তাহলে বোঝা গেল। এবার দেখি নেক্সট কি আছে, তার নিচে কিন্তু সি আর ডি আছে। দেখো আগেরটায় তো পড়লাম A1, A2 পড়লাম, এবার দেখছি A3। A3টা কি বলছে? এ আর বি স্তরের ঠিক মধ্যবর্তী স্তর হচ্ছে এইটা। এটা আবার সমস্ত প্রোফাইলে কিন্তু দেখতে পাওয়া যায় না, এটা মনে রাখতে হবে। মানে সমস্ত রকম মৃত্তিকা আমি বার করলাম, দেখতে পাবো না কিন্তু এই স্তরটা। A1, 2 থাকে, A3টা খুব একটা থাকে না। আর A1 আর 2 এর মতোই এটা কিছুটা আর বি স্তর থেকে যথেষ্ট আলাদা হয়, মানে দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ এরপরে বি স্তরটা শুরু হয়েছে। মানে A3 স্তরটাকে দেখলে বোঝা যাবে যে এর ঠিক পরেই বি স্তরটা যে শুরু হচ্ছে সেটা বোঝা যাবে, তাই একে বলা হচ্ছে পরিবর্তন সূচক স্তর। মনে থাকে যেন, প্রত্যেকটার যে উপস্তর বলবো তার লাস্ট যে স্তরটা থাকবে সেটাই হবে পরিবর্তন সূচক স্তর। এবার চলে আসি বি স্তর, যাকে বলা হচ্ছে ইলুভিয়াল বা সঞ্চয় স্তর। ঠিক আছে, আগেরটা সব ছিল অপসারণশীল স্তর, এবার এটা শুরু হলো সঞ্চয় স্তর। যেহেতু এ স্তর থেকে ধৌত প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত রকম উপাদান চলে আসে বি স্তরে, তাই এই স্তরে খুব বেশি পরিমাণে দেখা যায় এদেরকে, লবণ, ক্যালসিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম অক্সাইড, এই সমস্ত কিছু। এর যে তিনটি উপস্তর সেটা তো আগেই শুনলাম, তা একবার দেখে নিই। B1 স্তরটা কি বলছে? এ এবং বি এর স্তরের মধ্যবর্তী এই স্তরের মধ্যে বৈশিষ্ট্য থাকে, বি স্তরগুলির সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণও হয়, কিন্তু এ স্তর থেকে অনেকটা আলাদা হয়। এটাও কিন্তু কিছুটা এটার মতোই, কেননা এইটা আর এইটার মাঝেই অনেকটা চেঞ্জেস হয়ে যায়, তার জন্য অনেকটা চেঞ্জেবল ব্যাপারটা লক্ষ্য করা যায়। এরপরে দেখো আবার আসছে সেই ছবিটা, একটু ডিটেলসে আসছে ছবিটা। দেখো বাংলায় রয়েছে তার জন্য বলছি। রেগোলিথ, রেগোলিথটা কি দেখা যাচ্ছে? দেখো নতুন শব্দ দেখা যাচ্ছে এখানে। এখানে দেখো এ থেকে শুরু হয়েছে A1, 2, 3, B1, 2, 3 অ্যান্ড সি, এই সবটা নিয়ে হয়েছে রেগোলিথ। দেখো পরিবর্তন সূচক স্তরগুলো কোন জায়গাগুলো দিয়েছে, যেখানে শেষ হচ্ছে সেইটা দিয়েছে, এই যে B1 পরিবর্তন সূচক স্তর। এবার চলে আসি যে B2 আর B3-তে কি কি আছে দেখি। B2 বলছে এই স্তরেই বি স্তর থেকে অপসারিত সমস্ত রকম কাদাকণা, অ্যালুমিনিয়াম অক্সাইড সবাই সঞ্চিত হওয়ার ব্যাপারটা বেশি দেখতে পাওয়া যায়। আর হিউমাসও এই স্তরে আস্তে আস্তে সঞ্চিত হয়, মানে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে ওখানেও চলে আসে। আর B3-তে কি হচ্ছে? এটাও আবার সেই ট্রানজিশনাল লেয়ার। কেন? এরপরে সি শুরু হবে, তার জন্য মনে রাখবে কখনো A2 আর B2 এরা কিন্তু কখনোই পরিবর্তন সূচক হবে না, কেননা এরা মিডিলে রয়েছে। যারা 3 আছে, যারা 1 আছে তাদের ক্ষেত্রেই হবে। আর কোথায় গেল?
এবার দেখি সি স্তরটা এর থেকে একদম আলাদা। তার সম্পর্কে কি বলছে, একদম আবহবিকার সৃষ্ট যে সমস্ত শিলাখণ্ডগুলো ছিল, যা থেকে কিনা মূল মৃত্তিকার উৎপত্তি একসময় হয়েছে, তারাই হলো সি স্তর। আর এরপরে আবার থাকে ডি স্তর, সেটা হচ্ছে কোনো রকমভাবেই আবহবিকার গ্রস্ত নয়, সেটা আর এখানে লিখছি না, দেখানোও নেই, শুধু মুখে বলে দিচ্ছি। সি এর পরে ডি স্তর থাকে, সেটাতে কিছুই থাকে না, শুধু জাস্ট একটা বেড রক। ঠিক আছে, এ দেখো এখানে আরেকবার ডিটেলসে লিখে দিয়েছে এ বি সি, এদেরকে একত্রে রেগোলিথ বলা হচ্ছে। আর এই সমস্ত কিছুই সৃষ্টি হচ্ছে কিসের জন্য, ওফো জাস্ট আ মিনিট, হ্যাঁ কিসের জন্য সৃষ্টি হচ্ছে, সবটা সৃষ্টি হচ্ছে আবহবিকারের ফলে। হলো এই স্তরগুলোর উপাদান সূক্ষ্ম খনিজ এবং জৈব কণা এবং ছোট বড় প্রস্তরখণ্ড দিয়ে হয়। আর এ আর বি কে একসাথে বলা হয় সোলাম। এইখানে কিন্তু এই যে কোশ্চেন দুটো তৈরি হলো, এই দুটো ভালো করে মনে রাখবে, রেগোলিথ কি, সোলাম কি। ঠিক আছে, আর কি আছে দেখি, এটাই লাস্ট। এই চিত্রটা দেখে ভালো বোঝা যাচ্ছে, কিন্তু আঁকার মতো উপযুক্ত নয়। আগে যেগুলো দেখালাম সেইগুলো আঁকার মতো উপযুক্ত, তবে দেখার জন্য এটা সুবিধাজনক। দেখো কোথায় হিউমাসটা তৈরি হচ্ছে, যেখানে কিনা শিকড়টা যাচ্ছে সেখানে হিউমাস তৈরি হচ্ছে, তার জায়গা দেখা যাচ্ছে যে এই স্তরটা রয়েছে, তারপরে বি স্তরটা খুব চওড়া হয়, এখান থেকে সমস্ত কিছু আস্তে 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 নিচের দিকে সঞ্চিত হতে থাকে আস্তে আস্তে। তাই এখানটা দেখো একটু কালচে কালচে দেখাচ্ছে। আর এরা হলো এই যে সি স্তর হচ্ছে আবহবিকার গ্রস্ত, একদম বড় বড় বোল্ডার্স থাকে, একদম নিচে থাকে এটা, মানে একসময় এইখানেই ছিল, তারপরে তার উপরে জমতে 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 এগুলো সৃষ্টি হয়। আর এইখানে কোনো রকম কিছু থাকে না, মানে কিছু হয়ই না এখানটা, এই কঠিন স্তরটা ডি স্তরে। ঠিক আছে, এই হলো মৃত্তিকার পরিলেখ। বোঝা গেল? তাহলে এখানেই সমাপ্ত হলো।